আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি ভবিষ্যৎ। দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল লতিফ স্যার। আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 10 থেকে দ্বিতীয় লেকচার নিয়ে আজকে আমরা দ্বিতীয় লেকচারে কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি এই অধ্যায়ের প্রথম লেকচারে ব্যান্ড তত্ত্ব নিয়ে আলোচনা করেছি, এছাড়া অর্ধপরিবাহী নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন প্রকার অর্ধপরিবাহী। আজকে আমরা পি টাইপ ও এন টাইপ অর্ধপরিবাহী অর্থাৎ পি টাইপ ও এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে কিছু আলোচনা করব। প্রথমে আমরা আসি পি টাইপ অর্ধপরিবাহী কি। গতদিন আমি একটু হিন্টস দিয়েছিলাম যে যে সমস্ত বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে ভেজাল হিসেবে 3 যোজি মৌল মেশানো হয়, ফলে এর মধ্যে বহু সংখ্যক হোল সৃষ্টি হয়। এই ধরনের অর্ধপরিবাহী গুলোকে ধনাত্মক ধরনের অর্ধপরিবাহী বা পি টাইপ অর্ধপরিবাহী বলা হয়। আর এন টাইপ অর্ধপরিবাহী হচ্ছে কি, যে সমস্ত বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে ভেজাল হিসাবে পঞ্চযোজি মিশালে এদের মেজরিটি ক্যারিয়ার হিসাবে ইলেকট্রন থাকে, অর্থাৎ অধিক সংখ্যক ইলেকট্রন মুক্ত অবস্থায় পাওয়া যায়। এই ধরনের অর্ধপরিবাহীগুলোকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী। আমরা যদি একটি অর্ধপরিবাহীর গঠন দেখতে চাই, অর্থাৎ ভেজাল মিশ্রিত করার পর, তাহলে কি রকম হয় আমরা বিষয়টা একটু দেখি। 3 যোজি অর্ধপরিবাহী বা 3 যোজি মৌল পর্যায় সারণীর যে সমস্ত মৌলের শেষ কক্ষপথে 3টি মাত্র ইলেকট্রন থাকে, অর্থাৎ 3টি ইলেকট্রন থাকার কারণে যে মৌলগুলো থাকে, এই মৌলগুলোর মধ্যে আমরা দেখতে পাই গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, এই ধরনের মৌলগুলো। আমি একটা গ্যালিয়াম পরমাণু আঁকলাম। গ্যালিয়ামের 3টা ইলেকট্রন, সিলিকনের বা জার্মেনিয়াম, বিশুদ্ধ অর্ধপরিবাহী সিলিকন বা জার্মেনিয়ামের মধ্যে ধরলাম জার্মেনিয়ামের সাথে সে বন্ড তৈরি করলো, অর্থাৎ এটা জার্মেনিয়াম, এটা জার্মেনিয়াম, জার্মেনিয়াম, জার্মেনিয়ামের শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে। 4টি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সে সমযোজী বন্ধন গঠন করে, অর্থাৎ অষ্টক পূর্ণ করে, তখন এর পূর্ণতা থাকে। এই শেয়ারের জন্য আমি এখানে দেখলাম গ্যালিয়ামের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকে। এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। আর জার্মেনিয়ামের সাথে যুক্ত হয়ে সে 4টি জার্মেনিয়াম পরমাণুর সাথে শেয়ার করতে পারে না। 3টি জার্মেনিয়াম পরমাণুর সাথে 3টি ইলেকট্রন শেয়ার করে একটা সমযোজী বন্ধন গঠন করে, ফলে গ্যালিয়ামের একটি ইলেকট্রন এখানে হোল সৃষ্টি হয়, ঘাটতি সৃষ্টি হয়। এই ঘাটতিটুকু একটি ধনাত্মক অর্থাৎ পজিটিভ ধরনের আচরণ করে, অর্থাৎ সে আরেকটি ইলেকট্রন গ্রহণ করতে পারে। এই ধরনের অর্ধপরিবাহী গুলোকে বলা হয় পি টাইপ অর্ধপরিবাহী, অর্থাৎ পি টাইপ অর্ধপরিবাহী। অর্থাৎ খুব সহজে বলতে হয় যে জার্মেনিয়ামের শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে।
এর মধ্যে যদি ভেজাল হিসাবে 3 যোজি মৌল গ্যালিয়ামকে মেশায় তাহলে গ্যালিয়ামের 3টি ইলেকট্রন জার্মেনিয়ামের সাথে শেয়ার হয়ে বন্ধন তৈরি করে, কিন্তু জার্মেনিয়ামের তখনও একটি ইলেকট্রন ঘাটতি থাকে। এই ঘাটতিটা ধনাত্মক আধানের মতো আচরণ করে, অর্থাৎ একটি ইলেকট্রন নেওয়ার মতো কখনো সামর্থ্য থাকে। এই জন্য জার্মেনিয়াম তখন ধনাত্মক প্রকৃতির আচরণ করে, ফলে এটি একটি পি টাইপ অর্ধপরিবাহী হিসেবে গণ্য হয়। অপরদিকে যদি আমরা এইখানে জার্মেনিয়াম এর মধ্যে যদি গ্যালিয়াম ব্যবহার না করে পর্যায় সারণীর যে সমস্ত মৌল পঞ্চযোজী অর্থাৎ শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন থাকে এরকম কোন মৌল মিশ্রিত করা হয়, যেমন আর্সেনিক, আর্সেনিকের 5টি ইলেকট্রনের 4টি ইলেকট্রন সমযোজী বন্ধন তৈরি করে আর একটি ইলেকট্রন বাড়তি থেকে যায়। আমি আরেকটু পুরো করে দেই, এখানে আরো জার্মেনিয়াম আছে, এরকম আসলে অসংখ্য ক্লাস গঠন করে, এরকম বৃহৎ আকৃতির ক্লাস গঠন করে। তাহলে আর্সেনিকের শেষ কক্ষপথের 5টি ইলেকট্রন, এর মধ্যে 4টি ইলেকট্রন 4টি জার্মেনিয়াম পরমাণুর সাথে সমযোজী বন্ধনে যুক্ত হয় আর বাড়তি একটি ইলেকট্রন রয়ে যায়। এই বাড়তি ইলেকট্রনটা মুক্ত অবস্থায় বিরাজ করে, তাই এখানে একটা মুক্ত ইলেকট্রনের সৃষ্টি হয়, ফলে এটি ঋণাত্মক প্রকৃতির আচরণ করে। এই ধরনের অর্ধপরিবাহীকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী। এবার আমরা আসব সেমিকন্ডাক্টর ডায়োড বা জাংশন ডায়োড। জাংশন ডায়োড বা সেমিকন্ডাক্টর ডায়োড জাংশন ডায়োড কি? দুটি অর্ধপরিবাহী, একটি পি টাইপ এবং একটি এন টাইপ পাশাপাশি যুক্ত করলে, আমি একটি ব্লক চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। এই পাশে পি টাইপ আর এই পাশে নিলাম এন টাইপ। পি টাইপ এবং এন টাইপ দুটি অর্ধপরিবাহী নিলাম, এদেরকে পাশাপাশি যুক্ত করলাম। এবার পাশাপাশি যুক্ত করার ফলে এই পি টাইপ অর্ধপরিবাহীতে হোল থাকে মেজরিটি ক্যারিয়ার অর্থাৎ আধান বাহক হিসাবে হোল, আর এন টাইপে ইলেকট্রন থাকে। এবার এই ধরনের দুটি অর্ধপরিবাহী পাশাপাশি যুক্ত করলে একটা সংযোগ তৈরি হয়, এই সংযোগ ব্যবস্থাটাই মূলত জাংশন বলা হয়। আর নতুন একটা দুটি দার যুক্ত হলো, অর্থাৎ দুটি অংশ, একটি পজিটিভ টাইপ একটি নেগেটিভ টাইপ, যার কারণে এটাকে বলা হয় ডায়োড। দুটি তড়িৎদ্বার যুক্ত হওয়ার কারণে এটার নাম হলো ডায়োড। যেহেতু পি টাইপ এবং এন টাইপ দুটি অর্ধপরিবাহী যুক্ত করে এই ধরনের ডায়োড তৈরি করা হয়, তাই এর নাম হলো পি এন জাংশন ডায়োড। আমরা এখানে কতগুলো বিষয় দেখতে পাবো। যখন এরকম যুক্ত করা হয় তখন কিছু হোল এবং কিছু ইলেকট্রন পরস্পরের সাথে উপরিলেপন অবস্থায় থাকে, ফলে একটি নিষ্ক্রিয় অঞ্চলের সৃষ্টি হয়, অর্থাৎ ইলেকট্রনগুলো হোলের দিকে এবং হোলগুলো ইলেকট্রনের দিকে আকৃষ্ট হয়। আকৃষ্ট হতে গেলে সংযোগের স্থলে কিছুটা
ইলেকট্রন এবং হোল উপরিপাতিত হয়ে অর্থাৎ মিশ্রিত হয়ে একটি নিরপেক্ষ অঞ্চল তৈরি করে, যাকে ফলে এই মাঝখানে একটা প্রাচীরের মতো কাজ করে, অর্থাৎ নিরপেক্ষ অঞ্চল তৈরি হওয়ার ফলে ইলেকট্রন গুলার হোলের দিকে বা হোল গুলার ইলেকট্রনের দিকে যেতে পারে না। তখন এই যে একটি বাধা সৃষ্টি হলো, এটাকে বলা হয় বিভব প্রাচীর বা ডিপ্লেশন লেয়ার, নিঃশেষিত স্তর বা ডিপ্লেশন লেয়ার বলা হয়। তাহলে আমরা এটাকে ডিপ্লেশন লেয়ার হিসেবে বেশি বলবো। এটা আসলে মাঝখানে একটা বিভব পার্থক্য তৈরি হয়। এই বিভব পার্থক্যটা মূলত জার্মেনিয়ামের জন্য 0.2 থেকে 0.3 ভোল্ট, আর সিলিকনের জন্য এই মাঝখানের বিভবটা তৈরি হয় 0.6 থেকে 0.7 ভোল্ট। এতটুক মানের বিভব পার্থক্য, বিভব এখানে সৃষ্টি হয়। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে হোল গুলো ইলেকট্রনের দিকে আকৃষ্ট হয় বা ইলেকট্রন গুলো হোলের দিকে আকৃষ্ট হয়। যখন হোল গুলো ইলেকট্রনের দিকে স্থানান্তরিত হতে থাকে, তখন এই পি টাইপ অর্ধপরিবাহীতে হোলের সংখ্যা কমতে থাকে, অর্থাৎ নেগেটিভ আধানগুলো বাড়তে থাকে। আবার অপরদিকে ইলেকট্রন গুলো যখন পি টাইপের দিকে স্থানান্তরিত হয়, তখন ইলেকট্রন সংখ্যা কমতে থাকে, অর্থাৎ এন টাইপে ধনাত্মক আধানের সৃষ্টি হয়, অর্থাৎ উৎপত্তি হয়। তা আমরা এইখানে এই ডিপ্লেশন লেয়ারটা দেখতে পেলাম। এবার আমরা এই ডায়োডের কিছু প্রতীকের ব্যাপারে আসি। ডায়োডের প্রতীক হলো এই পাশটা পি মানে পজিটিভ, এই পাশটা নেগেটিভ, এটা ডায়োডের প্রতীক। আচ্ছা, এবার আমরা বায়াসিং ব্যবস্থায় আসব। প্রথমে আরেকটি কথা যেটি বলে রাখা ভালো, যে এই পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহী ডায়োড যখন আমরা তৈরি করলাম, এই ডায়োডটা আসলে সংযোগ করে তৈরি করা হয় না। একটি অর্ধপরিবাহীর দুই প্রান্ত এমন ভাবে, এই প্রান্ত আর এই প্রান্ত এমন ভাবে ডোপায়ন করা হয় যেন দুই প্রান্তে দুই ধরনের অর্ধপরিবাহী সৃষ্টি হয়। ডোপায়নটা কি? ডোপায়ন হচ্ছে যে পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করার উদ্দেশ্যে, অর্থাৎ অর্ধপরিবাহীর মধ্যে, বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে ভেজাল মিশ্রিত করা। এই ভেজাল মিশ্রিত করার প্রক্রিয়াটাকেই বলা হয় মূলত ডোপায়ন। তাহলে আমরা এইখানে বললাম যে পি টাইপ ও এন টাইপ দুটি অর্ধপরিবাহী পাশাপাশি যুক্ত করা হয়। বাস্তবিক পক্ষে যুক্ত করা কঠিন, তার কারণে কোন বিশুদ্ধ অর্ধপরিবাহীর দুটি প্রান্তকে এমন ভাবে ডোপায়ন করা হয় যেন দুই প্রান্তে দুই ধরনের অর্ধপরিবাহী তৈরি হয়। আমরা বায়াসিং ব্যবস্থায় চলে আসি। প্রথমে বায়াসিং জিনিসটা কি? বায়াসিং হলো এই অর্ধপরিবাহী ডায়োডগুলোকে উৎসের সাথে বা ভোল্টেজ ব্যবস্থার সাথে সংযুক্ত করার একটি প্রক্রিয়া। আমরা এই সংযোগটা দুই ধরনের হয়ে থাকে। একটি আসি হলো সম্মুখী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস, সম্মুখী ঝোঁক ব্যবস্থা বা ফরওয়ার্ড বায়াসিং। আর আরেকটি থাকবে হলো বিমুখী ঝোঁক বা রিভার্স বায়াসিং। ঝোঁক বলতে মূলত ধাক্কা বা এরকম একটা প্রবণতা বোঝায়। তাহলে আমরা একটা পি টাইপ এন টাইপ অর্ধপরিবাহী নিলাম, অর্থাৎ পিএন জাংশন ডায়োড। এই ডায়োডে এখানে অসংখ্য হোল আছে, আর এই পাশে ইলেকট্রন। তাহলে একটা পিএন জাংশন ডায়োড নিলাম। সম্মুখী ঝোঁক কি? এই পিএন জাংশন ডায়োডে পি টাইপের সাথে যদি একটি তড়িৎ উৎসের বা ব্যাটারির ধনাত্মক প্রান্ত এবং এন টাইপের সাথে একটি ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যুক্ত করা হয়,
এই পাশ পজিটিভ এই পাশ নেগেটিভ, তাহলে যে ঝোঁক ব্যবস্থা তৈরি হয় বা যে বায়াসিং হয় এই বায়াসিংটাকে বলা হয় সম্মুখী ঝোঁক। সম্মুখী ঝোঁকটায় আসলে কি ঘটে, এখানে ব্যাটারির ভোল্টেজের পরিমাণ ধনাত্মক, অর্থাৎ ব্যাটারির ধনাত্মক প্রান্ত যখন পি টাইপ অর্ধপরিবাহীর সাথে সংযুক্ত করব তখন পি টাইপ অর্ধপরিবাহীর হোলগুলো পজিটিভ ধরনের, ফলে এই ধনাত্মক ভোল্টেজ দেওয়ার কারণে এই হোলগুলো বিকর্ষিত হবে, অর্থাৎ সামনের দিকে তাড়িত হবে। অপরদিকে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত এন টাইপ অর্ধপরিবাহীর সাথে যুক্ত করার কারণে ইলেকট্রনগুলা নেগেটিভ ভোল্টেজ পাওয়ার ফলে ইলেকট্রনগুলা বিকর্ষিত হবে, বিকর্ষিত হয়ে সামনের দিকে ধাবিত হবে। ফলশ্রুতিতে যা ঘটবে, এই মাঝখানের বিভব প্রাচীরটা ভেঙে গিয়ে এর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহ শুরু হবে এবং ইলেকট্রনগুলো হোলের দিকে চলে আসবে বা হোলগুলো ইলেকট্রনের দিকে গতিশীল হবে। এর ফলে এই বিভব প্রাচীরের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ শুরু হয়। এই ধরনের ব্যবস্থাকে বলা হয় হলো সম্মুখী ঝোঁক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সম্মুখী ঝোঁকে আসলে কি ঘটতেছে, সেম সেম, অর্থাৎ পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন দিলে পরস্পর ইলেকট্রন এবং হোল বিকর্ষিত হয়ে বিভব প্রাচীর ভেঙে প্রবাহিত হতে থাকে, ফলে তড়িৎ প্রবাহ শুরু হয়। এইখানে প্রবাহটা একমুখী হতে থাকে, অলওয়েজ একমুখী হয়। এবার যদি আমরা দ্বিমুখী ঝোঁকে আসি, দ্বিমুখী ঝোঁকে আগের মতো পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহীর সাথে এখানে হোল, ইলেকট্রন, ইলেকট্রন, ইলেকট্রন। এবার যদি আগের চেয়ে একটু উল্টো কাজ করা হয়, উল্টো কাজের মধ্যে যে বিষয়টা সেটা হলো একটা পিএন জাংশন ডায়োডের সাথে এর ধনাত্মক প্রান্তে অর্থাৎ পি টাইপের সাথে উৎসের ঋণাত্মক প্রান্ত জুড়ে দেওয়া হয় এবং এন টাইপের সাথে উৎসের ধনাত্মক প্রান্ত জুড়ে দেওয়া হয়। এতে যা হয়, পি টাইপ হোলগুলো পজিটিভ ধরনের হওয়ার কারণে নেগেটিভ ভোল্টেজ দেওয়ার কারণে আকৃষ্ট হবে নেগেটিভের দিকে, অর্থাৎ বাইরের দিকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। আর নেগেটিভ প্রান্তে পজিটিভ প্রান্ত দেওয়ার কারণে এখান থেকে ইলেকট্রনগুলা বাইরের দিকে গতিশীল হবে, আকৃষ্ট হবে। ফলশ্রুতিতে উভয়ই বিপরীত দিকে গতিশীল হওয়ার কারণে মাঝখানে একটা বিভব প্রাচীরের পরিমাণটা আরো বেড়ে যাবে, ডিপ্লেশন লেয়ারের পরিমাণটা আরো বৃদ্ধি পাবে। তাহলে এই ডিপ্লেশন লেয়ারটা যখন বেড়ে যায় তখন এর মধ্যে দিয়ে আর তড়িৎ প্রবাহ হয় না। এই ধরনের ঝোঁক ব্যবস্থাকে বলা হয় রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁক। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে ফরওয়ার্ড বায়াসিং এ তড়িৎ প্রবাহ হচ্ছে আর রিভার্স বায়াসিং এ তড়িৎ প্রবাহ হচ্ছে না। এখন আমরা এইখান থেকে আরো কিছু বিষয় একটু পড়ব। সম্মুখী ঝোঁক ব্যবস্থার সময় যখন আমাদের এই বিভব প্রাচীরটা থাকে, অর্থাৎ সামান্য বিভব প্রাচীর থাকে, ফরওয়ার্ড বায়াসিং দেওয়ার সময় আমি দেখতে পেলাম এখানে পূর্বে একটা বিভব প্রাচীর ছিল পিএন জাংশন ডায়োড তৈরি করার সময়, যেটা জার্মেনিয়ামের জন্য হয় 0.2 থেকে 0.3 ভোল্ট আর সিলিকনের জন্য হয় 0.6 থেকে 0.7 ভোল্ট। ওই বিভব প্রাচীরটা ভেঙে ফেলার জন্য সামান্য ভোল্টেজ ব্যয় হয়। যতটুকু ভোল্টেজ ব্যয় হয় এটা ফরওয়ার্ড বায়াসিং এর জন্য, ওইটুকু ভোল্টেজকে বলা হয় নি ভোল্টেজ বা কাট ইন ভোল্টেজ বা সূচন ভোল্টেজ। আরেকবার বলি, তাহলে সূচন ভোল্টেজ বা নি ভোল্টেজ কি? ফরওয়ার্ড বায়াসিং এ বিভব প্রাচীর ভেঙে ফেলতে, অর্থাৎ বিভব প্রাচীর এর বাধাটুকু অতিক্রম করে তড়িৎ প্রবাহ শুরু হতে কিছুটা ভোল্টেজ ব্যয় হয়।
যতটুকু ভোল্টেজ ব্যয় হয় এই ভোল্টেজটাকে বলা হয় নি ভোল্টেজ। আর জার্মেনিয়ামের জন্য এই ভোল্টেজের মান 0.3 ভোল্ট, আর সিলিকনের জন্য এই ভোল্টেজের মান 0.2। আমরা এবার আরেকটা বিষয় আসব বিমুখী ঝোঁকের ক্ষেত্রে। বিমুখী ঝোঁকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিমুখী ঝোঁক দেওয়ার ফলে বিভব প্রাচীরটা আরো বেড়ে যায়, অর্থাৎ ডিপ্লেশন লেয়ারটা বৃদ্ধি পায়। এই ডিপ্লেশন লেয়ারটা বৃদ্ধি পেলে তড়িৎ প্রবাহ হয় না। কিন্তু ভোল্টেজের পরিমাণ যদি বাড়াইতেই থাকি, ভোল্টেজের পরিমাণ যদি বৃদ্ধি করতে থাকি, তাহলে কোন এক সময় ভোল্টেজ বাড়াতে বাড়াতে একটা ভোল্টেজে গিয়ে এই বিভব প্রাচীরটা আর থাকে না। সাপোজ মনে করো এরকম যে তোমার হাতে একটা সুইং গাম আছে বা একটা রাবার আছে, রাবারটাকে যতই টানতেছো লম্বা হচ্ছে, টানতেছো লম্বা হচ্ছে, টানতে টানতে মাঝখানে ধীরে ধীরে সরু হতে হতে একসময় ছিঁড়ে গেল, তখন কি দুই দিকে সরে গেল। ঠিক এরকম আমরা যদি বলি যে উভয় পাশ থেকে এরকম রাবারের মতো টানা, অর্থাৎ হোল গুলোকে বাইরের দিকে, ইলেকট্রন গুলোকে বাইরের দিকে যদি টানতে থাকে, তাহলে মাঝখানে বিভব প্রাচীর বাড়তে 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 এক সময় এমন হবে এই ভোল্টেজ বৃদ্ধি করতে করতে এই মাঝখানে বিভব প্রাচীরটা ভেঙে পড়বে, ফলে প্রচন্ড ভাবে বিদ্যুৎ প্রবাহ হবে, ব্যাপক হারে প্রবাহ শুরু হবে। তাহলে যে ভোল্টেজের কারণে এই বিভব প্রাচীর ভেঙে গিয়ে তড়িৎ প্রবাহ শুরু হয়, এই ভোল্টেজটাকে বলা হয় বিনাশী ভোল্টেজ। আর মার্কিন বিজ্ঞানী সি জেনার 1934 সালে এটা প্রথম দেখার জন্য এটার নাম হলো জেনার ক্রিয়া, আর এই ভোল্টেজটাকে বলা হয় জেনার ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজও বলে। তাহলে আমরা দুইটা ভোল্টেজ পাচ্ছি, একটা হলো নি ভোল্টেজ, সেটা কোথায়, ফরওয়ার্ড বায়াসিং এর বিভব প্রাচীর ভেঙে ফেলতে। আরেকটা পাচ্ছি জেনার ভোল্টেজ বা বিনাশী ভোল্টেজ, সেটা কি, যে রিভার্স বায়াসের বিভব প্রাচীর বাড়তে বাড়তে এক সময় যে ভোল্টেজের কারণে ভেঙে যায়, প্রাচীরটা ভেঙে গিয়ে প্রবাহ শুরু হয়, সেই ভোল্টেজটা হলো বিনাশী ভোল্টেজ। আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয় চলে আসি, গতীয় রোধ। গতীয় রোধ কি? গতীয় রোধটা মূলত হলো পিএন জাংশন ডায়োড যখন আমরা ব্যবহার করি, পিএন জাংশনের বাইরে থেকে যখন একটা ভোল্টেজ দেই, ভোল্টেজ প্রয়োগ করলে এর মধ্যে তড়িৎ প্রবাহে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, এই প্রতিবন্ধকতাটাকেই বলা হয় হলো গতীয় রোধ। তার মানে আমরা এইখান থেকে বলতে পারি যে পিএন জাংশনে বহিস্থ ভোল্টেজ প্রয়োগ করা হলে তড়িৎ প্রবাহ কিছুটা বাধাপ্রাপ্ত হয়। এই তড়িৎ প্রবাহের যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, এই প্রতিবন্ধকতাটাকে বলা হয় হলো গতীয় রোধ। আর গতীয় রোধ এটা পিএন জাংশন আমরা দুই ধরনের দেখালাম, একটা জার্মেনিয়ামের জন্য, একটা সিলিকনের জন্য। জার্মেনিয়ামের ক্ষেত্রে এই গতীয় রোধের অনুপাত, অর্থাৎ ভোল্টেজ আর প্রবাহের অনুপাত, দুই ধরনের ঝোঁক ব্যবস্থায়, যার আমি আরেকবার বলতেছি যে জার্মেনিয়ামের ক্ষেত্রে সম্মুখী বায়াস আর বিমুখী বায়াস দুইটা, ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের ক্ষেত্রে এই গতীয় রোধ ভিন্ন ভিন্ন। আমরা যদি এইটা একটু হিসাব করি, তাহলে জার্মেনিয়ামের ক্ষেত্রে এই বায়াসগুলোর রোধের অনুপাত বিমুখীতে সবচেয়ে বেশি বাধা প্রাপ্ত হয়, এজন্য সহজে তড়িৎ প্রবাহ হয় না, আর সম্মুখীতে বাধার পরিমাণ কম। জার্মেনিয়ামের ক্ষেত্রে বিমুখী ঝোঁক এবং সম্মুখী ঝোঁকের, রিভার্স বায়াস এবং ফরওয়ার্ড বায়াসের
এই গতীয় রোধের অনুপাত 4000 অনুপাত 1, এটা হলো জার্মানিয়াম, সরি 4000 নয় 40000 অনুপাত 1। অর্থাৎ আমরা যদি ফরওয়ার্ড বায়াস দেই এবং রিভার্স বায়াস দেই জার্মানিয়াম দিয়ে তৈরি পিএন জাংশন ডায়োডের বেলায় রিভার্স বায়াসের রোধ যদি হয় 40000, তখন ফরওয়ার্ড বায়াসের রোধ হবে কেবল 1। এবার যদি সিলিকনের বেলায় বলি, এটা জার্মানিয়াম, আর সিলিকনের বেলায় সিলিকনের জন্য এই রোধের পরিমাণ হবে 10 লক্ষ অনুপাত 1। সিলিকনের রিভার্স বায়াসের রোধ যদি হয় 10 লক্ষ, তাহলে ফরওয়ার্ড বায়াসের রোধ হবে 1। তাহলে আমরা একটু গতীয় রোধের একটু হিসেব করি। যদি এই জাংশন গুলোতে যখন প্রবাহ দেওয়া হয়, তড়িৎ প্রবাহ যদি হয় ডেল্টা আই, এটা প্রবাহ, আর বিভব পার্থক্য যদি হয় বিভব পার্থক্য ধরলাম ডেল্টা ভি, তাহলে গতীয় রোধ আর, তাহলে ওহমের সূত্র থেকে আমরা পড়ে এসেছিলাম I সমান সমান V বাই R, সুতরাং R সমান সমান V বাই I। তাহলে গতীয় রোধ লিখতে পারি, গতীয় রোধ R সমান লেখা যায় তাহলে ডেল্টা V ভাগ ডেল্টা I। এই সমীকরণ থেকে আমরা গতীয় রোধ হিসেব করতে পারবো। এবার আমরা চলে আসি যে ডায়োডের ব্যবহার। আমরা যে পিএন জাংশন ডায়োড তো দেখালাম, এই ডায়োড গুলো আসলে কি কাজে ব্যবহার করা হয়। সাধারণত ডায়োড তড়িৎ প্রবাহকে একমুখী করে, একদিকে তড়িৎ প্রবাহ করে, এই জন্য এদেরকে একমুখী কারক হিসেবে বা রেকটিফায়ার বা একমুখী কারক হিসেবে ব্যবহার করা হয়। রেকটিফিকেশন, একমুখীকরণ, যে ডায়োডের সাহায্যে একমুখীকরণ করা হয় সেই ডায়োডটাকে বলা হয় রেকটিফায়ার। তাহলে আমরা এরকম একটি রেকটিফায়ার তৈরি দেখব যেটা কিভাবে তড়িৎ প্রবাহকে একমুখী করে। এই থিওরিটা ইম্পর্টেন্ট একটা থিওরি, পরীক্ষায় এই একমুখীকরণের এই ডায়োডের রেকটিফায়ার দিয়ে তৈরির বিষয়টি আসে। তা আমরা এটা পড়ব পূর্ণ তরঙ্গ ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ার, তাহলে পূর্ণ তরঙ্গ ব্রিজ রেকটিফায়ারটা কি? আমরা এখানে 4টা ডায়োড ব্যবহার করব। আমি একটা সার্কিট এঁকে নিচ্ছি সহজ করে আসুন। এই একটা ডায়োড, এই একটা ডায়োড, আরেকটা ডায়োড, আমি এখানে 4টি ডায়োড আঁকলাম, 4টি ডায়োড দিয়ে বদ্ধ একটা বর্তনী আঁকলাম। এই ডায়োড গুলোর নাম দিলাম, এটা D1, D2, D3, D4, 4টি ডায়োড। এবার এই ডায়োডের যে কোনো বিপরীত দুটো সংযোগ বিন্দুতে আমি একটা তড়িৎ উৎস যুক্ত করলাম। একটা ট্রান্সফরমার,
একটা ট্রান্সফরমার যুক্ত করলাম, এটা মূলত এসি সিগন্যাল, আমরা এসি প্রবাহ দিলাম, এসি কারেন্ট ট্রান্সফরমারে। এবার ডায়োডের বাকি সংযোগ বিন্দু দ্বয় এখানে সংযোগহীন তার দিয়ে আউটপুট তৈরি করলাম। তাহলে আমাদের এখানে আউটপুট তৈরি হলো, এটা দিলাম এ বিন্দু, আমি একটু সাজিয়ে দিলাম, আর এটা হলো বি বিন্দু। তাহলে এটি একটি পূর্ণ তরঙ্গ ব্রিজ রেকটিফায়ার সার্কিট। এবার এটি কিভাবে কাজ করে, আমি যখন এই ইনপুট দেব এসি কারেন্ট, তাহলে এই ধনাত্মক অর্ধচক্র আর ঋণাত্মক অর্ধচক্র থাকবে। অর্থাৎ এই ধনাত্মক অর্ধচক্রের জন্য ধরলাম এই পাশ থেকে আমার প্রবাহ বের হলো ধনাত্মক, এই প্রান্তটা ঋণাত্মক। তাহলে কি হবে, এই ধনাত্মক প্রান্ত যখন এখানে আসবে, দুই দিকে তড়িৎ প্রবাহের সুযোগ, একটা এই দিকে এ এর দিকে আর একটা বি এর দিকে, অর্থাৎ ডায়োড 1 এর মধ্যে আর ডায়োড 4 এর মধ্যে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডায়োড 4 এর এই দাগের প্রান্তটি ঋণাত্মক প্রান্ত আর বাকি প্রান্তটা ধনাত্মক। তাহলে তড়িৎ প্রবাহ পজিটিভ এবং ডায়োড 4 এর প্রান্তটি হচ্ছে ঋণাত্মক। আমরা জানি পজিটিভ এর সাথে ডায়োডের ঋণাত্মক অর্থাৎ এন নেগেটিভ কানেকশনটা হলো রিভার্স বায়াস, আর রিভার্স বায়াসের মধ্যে তড়িৎ প্রবাহ যায় না। ফলে এইখান থেকে এই বিন্দুতে এসে D4 4 নাম্বার ডায়োডের মধ্যে রিভার্স বায়াস সংগঠিত হওয়ার কারণে তড়িৎ প্রবাহ যাবে না, চলে যাবে কোথায়, 1 নাম্বার ডায়োড। কারণ 1 নাম্বার ডায়োডের এই প্রান্তটা পি টাইপ, সংযোগও আসছে ধনাত্মক, তাহলে পি টাইপের সাথে ধনাত্মক সংযোগের কারণে ফরওয়ার্ড বায়াস হবে। ফরওয়ার্ড বায়াসে তড়িৎ প্রবাহ ডায়োড 1 এর মধ্য দিয়ে চলতে শুরু করলো। আবার এ বিন্দুতে এসে দুইটা প্রান্ত, একটা বাইরের দিকে আর একটা ডায়োড 2, ডায়োড 2 তে এসে আবার রিভার্স বায়াস হবে, কেননা ডায়োড 2 ঋণাত্মক প্রান্তের দিকে যাওয়ার কথা, কিন্তু পজিটিভ প্রবাহ আসার কারণে আমাদের এখানে ঋণাত্মক প্রান্তে রিভার্স বায়াস তৈরি হবে, ফলে এদিকেও প্রবাহ যাবে না। তাহলে প্রবাহটা ডায়োড 1 এর মধ্য দিয়ে বের হয়ে আমরা আউটপুট হিসাবে পেলাম, এই পাশে পজিটিভ। আবার নেগেটিভ প্রান্তের কথা যদি ভাবি, তাহলে নেগেটিভ প্রান্ত এখান দিয়ে এসে ডায়োড 2 আর 3 দুইটা অপশন পেয়ে গেল। তাহলে 2 আর 3 দুইটা অপশনের মধ্য দিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা দেখব এটা যেহেতু নেগেটিভ প্রান্ত, তাহলে ডায়োড 2 এর দিকে গেলে ডায়োড 2 এর এই প্রান্ত হলো ধনাত্মক পি টাইপ, তাহলে নেগেটিভ আর পি টাইপ এটা মিলে হয় রিভার্স বায়াস। তাহলে রিভার্স বায়াস হওয়ার কারণে এই দিকে যাবে না, কিন্তু ডায়োড 3 এর এন টাইপ প্রান্তের সাথে সংযুক্তি পড়বে। তাহলে নেগেটিভ আর ডায়োড 3 এর এন টাইপ প্রান্ত, তার মানে এবার ফরওয়ার্ড বায়াস হবে। ফরওয়ার্ড হয়ে ডায়োড 3 এর মধ্যে প্রবাহ বি বিন্দুতে আসলো, বি বিন্দুতে এসে আবার ডায়োড 4 এর দিকে গেলে রিভার্স বায়াস হয়, তাই ডায়োড 4 এর দিকে না গিয়ে আবার বি বিন্দু থেকে আউটপুট হিসেবে বের হয়ে আসলো, এটা নেগেটিভ পেলাম। তাহলে আমার এইখানকার আসলে সার্কিটটা দেখতে হলো কিছুটা এইরকম, এই দুইটা ডায়োড 1 আর ডায়োড 3 অর্থাৎ বিজোড় দুইটা ডায়োড ব্যবহার হলো। এবার যদি আমি এটা ধনাত্মক অর্ধচক্রের জন্য, এবার আমরা চলে আসি ঋণাত্মক অর্ধচক্রের জন্য। ঋণাত্মক এটা ধনাত্মক অর্ধচক্র, এটা ঋণাত্মক অর্ধচক্র। এই ঋণাত্মক অর্ধচক্রের জন্য দিক চেঞ্জ হয়ে যাবে তড়িৎ প্রবাহের, এই প্রান্ত মাইনাস এই প্রান্ত প্লাস। এবার আমরা দেখতে পাই, এবার যখন এই প্রান্ত দিয়ে মাইনাস প্রবাহ আসলো ঋণাত্মক, তখন ডায়োড 1 এর সাথে পজিটিভ পি টাইপ, তার মানে রিভার্স বায়াস হবে, ফলে এই দিকে প্রবাহ যাবে না। এবার ডায়োড 4 এর সাথে নেগেটিভ এন টাইপ, তাহলে এখানে রিভার্স বায়াস না হয় ফরওয়ার্ড বায়াস হবে।
তাহলে ফরওয়ার্ড বায়াস হওয়ার কারণে বি বিন্দু পর্যন্ত প্রবাহ আসলো, বি বিন্দু থেকে আবার ডায়োড 3 রিভার্স বায়াস সংগঠিত হয়, ফলে এদিকেও প্রবাহ যাবে না, এখান দিয়ে বের হয়ে আউটপুট ঋণাত্মক পাইলাম। তাহলে আগেও এই প্রান্তের আউটপুট ঋণাত্মক পেয়েছিলাম, এবার এই পাশে চেঞ্জ করার ফলে ঋণাত্মক অর্ধচক্রের জন্য আউটপুট আমরা ঋণাত্মক পেলাম। এরপর পরবর্তী ধনাত্মক অংশের জন্য ধনাত্মক প্রান্ত যখন এখানে আসলো তখন ডি এর দিকে ফরওয়ার্ড বায়াস, কারণ ডি টু এই প্রান্তটা হলো পজিটিভ পি টাইপ, ফলে পজিটিভটা এদিকে ডি2 এর দিকে ফরওয়ার্ড বায়াস হয়ে সেদিকে প্রবাহিত হবে। ডি3 এর দিকে আসলে এন্ড প্রান্ত, ফলে রিভার্স বায়াস যাবে না। এ বিন্দুতে এসে ডি1 এর দিকে রিভার্স বায়াস হয়, তাহলেও যাবে না, ফলে এখান দিয়ে বের হয়ে আবার পজিটিভ প্রান্ত আসলো। তাহলে সার্কিটটা এবার হয়ে গেল এইরকম। তাহলে আমি দেখতে পাচ্ছি ধনাত্মক অর্ধচক্রের জন্য বিপরীত, অর্থাৎ ডায়োড 1 আর 3 ব্যবহার হয়েছিল, আর ঋণাত্মক অর্ধচক্রের জন্য ডায়োড 2 আর 4 ব্যবহার হলো। কিন্তু আউটপুট হিসেবে আমরা উভয় ক্ষেত্রে প্রান্তদ্বয়ে একই মান পেলাম। এই জন্য বলা হয় যে এখানে ধনাত্মক অর্ধচক্র হোক আর ঋণাত্মক অর্ধচক্র ইনপুট দেওয়া হোক, আউটপুট হিসেবে আমরা প্রতিবার একই প্রান্তে পজিটিভ একই প্রান্তে নেগেটিভ পাচ্ছি, অর্থাৎ তড়িৎ প্রবাহ মূলত একমুখী হয়ে যাচ্ছে। তখন এই পাশের আউটপুট সিগন্যালটাকে আমরা এইভাবে লিখতে পারি, ধনাত্মক অর্ধচক্রের জন্য যদি এটা হয়, ঋণাত্মক অর্ধচক্রের জন্য এটা বারবার একই দিকেই বের হচ্ছে, একমুখী, এই জন্য তড়িৎ প্রবাহটা একমুখী হয়ে যায়। তাই একটি পূর্ণ তরঙ্গ ব্রিজ রেকটিফায়ার মূলত এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করে, অর্থাৎ তড়িৎ প্রবাহকে একমুখী করে দেয়। এই তড়িৎ প্রবাহ একমুখী করক হিসেবে, রেকটিফায়ার হিসেবে এই ডায়োড গুলো ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেকচার এই পর্যন্তই। আগামী লেকচারে আমরা জাংশন ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব। ট্রানজিস্টরের বিভিন্ন সার্কিট এবং কিছু গাণিতিক সমস্যা আছে, সেগুলা নিয়ে কিছু সূত্র আছে, এগুলা নিয়ে আমরা আলোচনা করব এবং বিভিন্ন সংযোগ ব্যবস্থা থাকবে। সে পর্যন্ত সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।